দর্শক, এই অনুষ্ঠানে আমি মাহফুজ মিশু আপনাকে যখন আমন্ত্রণ জানাচ্ছি তখন টেলিভিশনের খবর বলছে আজকের সারাদিনের যে কর্মসূচি তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন এবং আহত হয়েছেন কয়েক শত মানুষ এবং তাদের পরিস্থিতি এখন আমরা পুরোপুরি জানি না। ফলে এই সংখ্যাটি কিন্তু ক্রমশই বাড়ছে, আমরা জানি না কোথায় গিয়ে থামবে। আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকে এবং এই গত কয়েকদিনের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশা। আগেই বলেছি, আমরা এই যে একটা সংকটময় পরিস্থিতি পার করছি তার আগে পিছে নানা ঘটনা আমরা জানি এবং সেখান থেকে সেটি এখন কোথায় এসে দাঁড়ালো সেটিও যেরকম আমরা জানি, কিন্তু সবচেয়ে যেটি বেশি জরুরি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ মরছে। সাধারণ মানুষ সেই সমস্যা, এই সংকটের সমাধান কোন পথে সেটি আমরা খুঁজতে চাই, আলোচনা করতে চাই, বুঝতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি সমাধান কোন পথে। রাস্তার পরিস্থিতি সহ নানা কারণে স্টুডিওতে আজ আমার সঙ্গে কেউ নেই। আমার সঙ্গে বাসা থেকে যুক্ত হচ্ছেন এবং এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে হাতিলের সৌজন্যে, অর্থাৎ প্রেজেন্টেড বাই হাতিল ২৪ ঘন্টা। আমার সঙ্গে বাসা থেকে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, আপনাকে স্বাগত জানাই। যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর শাহাব এনাম খান। প্রফেসর খান, আপনিও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং আমার সঙ্গে আরও যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা জার্নালের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। রেজা ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে নেয়। আমাদের আরও একজন অতিথি যুক্ত হওয়ার কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রাশেদা রৌনক খান, তিনিও এখনও যুক্ত হতে পারেননি। শাহাব এনাম খান, আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। এই সংকটটা আজকে যে জায়গায় গেল এবং এইখানে না গেলেও পারতো কিনা, যদিও খুবই ক্লিশে মনে হতে পারে আপনার কাছে বিষয়টা, কি করলে কি হতো, কিন্তু এই যে এত মানুষের মৃত্যু এবং এরকম একটা পরিস্থিতি সার্বিকভাবে, সেই জায়গাটায় আমরা না নিলেও পারতাম কিনা, যারা দায়িত্বশীল ছিলেন, যারা রাজনীতি করেন, যারা এই দেশ চালাবেন, তারা পারতেন কিনা? ধন্যবাদ। মুশকিলটা হচ্ছে যে আমি অর্ধেক বুঝতে পারিনি। প্রফেসর খান, আমার প্রশ্নটি হচ্ছে, এই যে এত মানুষের মৃত্যু, সহিংসতা যে পর্যায়ে গেল, অথবা পুরো দেশের যে এখন অস্থিরতা, সেই জায়গাটা এড়ানো যেত কিনা? আমাদের যারা আন্দোলন করছেন, যারা সরকারে আছেন, যারা সরকারে যাবেন কখনো বা যারা থাকেন, তারা সবাই মিলে এটিকে প্রতিরোধ করতে পারতেন কিনা? ধন্যবাদ। আমার মনে হয় এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশে যারাই আছেন তারাই কিন্তু এই প্রশ্নটা করছেন এবং তারাই উত্তরটা বোঝার চেষ্টা করছেন। আমি যদি একটু পিছে যাই, এই পুরো বিষয়টা নিশ্চিতভাবেই পলিটিক্যালি অ্যাড্রেস করা উচিত ছিল এবং এই যে ঘটনাটা আজকে আমরা শুনতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটাই কিন্তু খুব অল্পে সারা যেত এবং সেটাকে কিন্তু প্রপারলি অ্যাড্রেস করে এই পুরো টেনশন বলেন, কনফ্লিক্ট বলেন, মৃত্যু বলেন, তারপরে এই যে অর্থনীতির উপরে আঘাত বলেন, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু এড়ানো যেত। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশে ৩টা ঘটনা ঘটেছে গত ১০-১৫ বছরে। একটা হলো যে আমরা দেখতে পেয়েছি যে একটা পলিটিক্যাল অ্যারোগেন্স, মানে এই বিষয়টা আমার মনে হয় যে জনসাধারণও ধারণ করছিলেন এবং সেই সাথে আজকে যারা প্রোটেস্ট করছেন তারাও ধারণ করছিলেন এবং সেই সাথে আমার মনে হয় যে এখন আমরা পলিটিক্যাল পার্টির মধ্যে এই বিষয়টা দেখতে পাচ্ছি যে অ্যারোগেন্সটা আজকে এত দূর আমাদেরকে নিয়ে এসছে। দ্বিতীয় যে বিষয়টা থাকছে যে অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের পার্লামেন্টকে দেখেন, এটা একটা বড় রকম ক্যারেক্টার পরিবর্তন এসছে। ক্যারেক্টার পরিবর্তনটা কিরকম? বেশি আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট সেক্টরের বা ব্যবসায়ী যারা আছেন তারা এসছেন এবং সেই সাথে বিভিন্ন রকমের একটা যৌগিক প্রক্রিয়া তৈরি হয়েছে, যেখানে আসলে যেটাকে আমরা বলি যে জেনুইন পলিটিশিয়ানদের একটা বড় অভাব আছে। এবং যদি পলিটিশিয়ানদের অভাবটা আছে এবং একটা কার্যকর বিরোধী দল না থাকার কারণে আমার কাছে মনে হয়েছে যে
এই যে পলিটিক্যালি বিষয়টাকে অনুধাবন করে রিজলভ করা, এইটার প্রতি কারো খুব বেশি ইন্টারেস্ট ছিল বলে আমার মনে হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু পলিটিসাইজ। আপনি ভাইস চ্যান্সেলর বলেন বা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, তাদের বেশিরভাগই কিন্তু সরকারের মাধ্যমেই এসছে। যে কারণে একটা বড় সংখ্যক শিক্ষক যারা মনে করেন যে কিছু বলতে গেলেই বা ক্রিটিসাইজ করলেই তাদেরকে একটা ঢালাও ব্ল্যাঙ্কেট ফর্মুলার মধ্যে ফেলে দেওয়া হয়, ফলে তারাও কিন্তু এই পুরো প্রসেসটার মধ্যে যুক্ত থাকে হয়তো, বা এই পুরো বিষয়টাকে আরো আগে সুরাহা করা হতো। কিন্তু আমার মনে হয় না যে সেই দিকে আসলে খুব বেশি ইন্টারেস্ট ছিল, যে কারণে পলিটিক্যাল টক বা পলিটিক্যাল মিডিয়েশন বা পলিটিক্যাল নেগোসিয়েশনে শিক্ষক, ছাত্র এবং সরকারের মধ্যে যে একটা সমন্বয় থাকা দরকার ছিল, সেটা আমার মনে হয় না যে কেউ অনুধাবন করেছেন। সেটা সরকার পক্ষে যারা শিক্ষক আছেন তারা তো করেনি। সেই সাথে আমার মনে হয় যে পলিটিক্যাল হায়ার কিন্তু এটা অনুধাবন করাটা খুব খুব প্রয়োজন ছিল। আর লাস্ট যে বিষয়টা থাকে, আপনি যেহেতু প্রশ্ন করলেন যে এই পুরো বিষয়টা এতদূর গড়ালো কেন, এই বিষয়টা গড়ালো হলো যে আপনার এফেক্টিভ ক্রিটিসিজম, বা আমরা যেটাকে বলেছি যে বারবার ডেভেলপমেন্ট ভার্সেস ডেমোক্রেসি, এই ধরনের তত্ত্বগুলিতে দেখা গেছে যে ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি, এইসব জায়গাতে যেটা তো নিশ্চিতভাবে বাংলাদেশের ইমপ্রেসিভ গ্রোথ আছে, কিন্তু মুশকিলটা হয়ে গেছে যে ডিসপ্যারিটি বা অ্যাক্সেস টু এন্টাইটেলমেন্ট, এই জায়গাগুলিতে আমার মনে হয় যথেষ্ট ঘাটতি ছিল। এবং পলিটিক্যাল সিম্প্যাথি বা পলিটিক্যাল এমপ্যাথি বলতে আমরা যে জিনিসটা বোঝাই, যে মানুষের কাছে যাওয়া এবং মানুষের কাছে জিনিসগুলিকে পৌঁছানো। মানুষের কনসার্ন গুলিকে অ্যাড্রেস করা, সেই জায়গাতে একটা বড় রকমের ঘাটতি ছিল বলে অন্ততপক্ষে আমি ধারণা করি। জি, প্রফেসর খান, আপনাকে একটু থামাই। আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আছেন আগে থেকে। আজিজ ভাই, আপনি যদি প্রফেসর খানকে শুনে থাকেন, তিনি তো কারণগুলো বললেন, কিন্তু আজকে এই এখন যে আন্দোলনটি হচ্ছে সেটি তো আসলে আর কোটার আন্দোলন নেই, এটি খুব প্রকাশ্যেই বলা হচ্ছে এটি এক দফার আন্দোলন। এখন আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা এই সরকারের পদত্যাগ, পতন আগে থেকেই চায়, 2014 সালে চেয়েছে, 18 সালের নির্বাচনে চেয়েছে, 24-এর নির্বাচনের আগে পরে চেয়েছে, তারা নিজেরা যখন এটি করতে পারল না, এই বিশ্ববিদ্যালয়ের কোমল শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে তারা যদি তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যায় এবং আরেক পক্ষ যদি সেটিকে প্রতিহত করার নামে ঠেকাতে যায় এবং তাতে যদি সাধারণ মানুষ, শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক নির্বিচারে মারা যায়, সেই দায় আসলে কে নিবে আজিজ ভাই? আজিজ ভাই, আমার প্রশ্নটা খুবই স্পষ্ট। সেটি হচ্ছে যে এটি তো কোটা বিরোধী আন্দোলন ছিল বা কোটা সংস্কারের আন্দোলন ছিল। সেই আন্দোলনে একটা মোমেন্টাম আসলো, তাতে বড় বিরোধী রাজনৈতিক দলগুলো সেটিকে সমর্থন দিল, আর ক্ষমতাসীন যারা তারা সেটিকে প্রতিহত করার জন্য মাঠে নামলো। নেমে আরেক দফা শতাধিক বা শখানেক মানুষের মৃত্যু হলো এবং আরো কতজন আহত আমরা জানি না। এই মৃত্যুগুলোর দায় কে নেবে? মোটামুটি অনুমান করতে পেরেছি একটা প্রশ্ন। বিষয়টা আজকে সবগুলো টেলিভিশন আমি দেখলাম, মনে হলো যে সারা বাংলাদেশ জন্য যুদ্ধক্ষেত্র। ইতিমধ্যে আমার কাছে মনে হয় 300 আজকের দিন সহ 300 সুইসাইড মৃত্যু, আপনার 295 জন। আজকে আপনার নিহত হয়েছে 88 জন। এই মুহূর্তে অনেকেই আহত হয়েছে, তার অর্থাৎ মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। তো এইটা ছোট্ট একটা জিনিস যেটা সমাধান হতে পারে। আমি আপনাদের যোগাযোগ লিখেছিলাম যে অনেকগুলো সুযোগ সরকারের কাছে ছিল, যে কোটা সংস্কার আন্দোলনটা যখন শুরু হয় 3 জন মন্ত্রীর কাছে তাদের 9 দফা দাবি দিয়েছিল। কোটা সংস্কারের পক্ষ থেকে 3 জন সমন্বয়কারীদের পক্ষ থেকে আইনমন্ত্রীর নেতৃত্বে তারা এটা শুনেছিলেন, আইনমন্ত্রী বলেছিলেন এগুলোর সমাধানযোগ্য। তখনই যদি আলোচনা করত তাহলে কিন্তু এইটা এই অবস্থা, এই পরিণতি আসে না। এরপরেও সরকারের পক্ষ থেকে কখনোই আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। সবসময় এটা বল প্রয়োগের মাধ্যমে
অর্থাৎ আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না, এটা বোঝানোর জন্য মনে হয় যে কখনোই তাদের সাথে আলোচনা করার ইচ্ছা সরকারের পক্ষ থেকে পোষণ করা হয়নি, যার ফলে এই আন্দোলনটার ভিতরে আগাতে আগাতে শেষ পর্যন্ত অনেক গ্রুপের ভিতরে ঢুকে গেছে। এখন কোঠা নিয়ন্ত্রণকারীরা এবার আজকের আন্দোলনের শেষ ভাগে যে কথা বলে গেছে যে আমরা গ্রেপ্তার হই, মৃত্যুবরণ করি, আমরা থাকি না থাকি, আমাদের এই এক দফার আন্দোলন চলবে। এবং এক দফার আন্দোলনটা কিন্তু ভয়ঙ্কর, মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার। এক দফা হলো সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। তো এই দাবি দিয়ে তারা সমন্বয়কারীরা এই বলে গেছে আন্দোলন চলবে। এদিকে আপনি দেখেন যে কারফিউ পুনর্বহাল হয়েছে, এরপরে আপনি দেখেন ইন্টারনেট বন্ধ, সরকারি বেসরকারি অফিস বন্ধ, ব্যাংক বন্ধ, আদালত বন্ধ, এবং আপনার সব মিল কারখানা বন্ধ। সুতরাং এটাকে বলাই যায় এক ধরনের মিনি যুদ্ধক্ষেত্র সারা বাংলাদেশ হয়ে গেছে। এখান থেকে এদিকে সরকারের পক্ষ থেকে এখন সবকিছুই আপোষ করার জন্য অফার দেওয়া হয়েছে, এটা তো আগের দিনেই প্রাপ্ত। একদম। আজিজ ভাই আপনাকে একটু থামাই আমার সঙ্গে সৈয়দ ইশতিয়াক রেজা যুক্ত হয়েছেন। সৈয়দ ইশতিয়াক রেজা প্রধান সম্পাদক, ঢাকা জার্নাল। রেজা ভাই স্বাগত আপনাকেও। এবং যুক্ত হয়েছেন অধ্যাপক রাশেদা রৌনক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক। আমরা সৈয়দ ইশতিয়াক রেজার কাছে একটু যেতে চাই। রেজা ভাই, যেটি এম এ আজিজ বলছিলেন যে আলোচনার কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে যথাসময়ে নিলে হয়তো বা এই পরিণতি হতো না, কিন্তু আলোচনার একটা উদ্যোগ তো 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা যে কোনো সময় বসতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রীর তরফ থেকেও পরবর্তীতে আলোচনার যখন কথা বলা হলো তখন আন্দোলনকারীরা আলোচনার জায়গায় নেই। বিষয়টাকে আসলে সেই আলোচনা, কোটা সমন্বয় আন্দোলন, তার ভিতরে এখনো সীমাবদ্ধতা আছে, নাকি এখন যেটি হচ্ছে সেটি একেবারে একটি অর্গানিক রাজনৈতিক আন্দোলন? দেখেন, যে মুহূর্ত থেকে এক দফার আন্দোলন ঘোষিত হয়েছে, এটি আর কোনো কোটা ছাত্রদের কোনো সাধারণ আন্দোলন নেই, কোনো নিরীহ আন্দোলন নেই, এটি পরিণত হয়েছে একটি রাজনৈতিক আন্দোলনে। এবং এই রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী অংশ নিচ্ছে, এবং ভয়ঙ্কর হিংস্রতার সাথেই এখন আমরা একটা মোকাবেলা করতে দেখছি একে অন্যকে। ঘটনাটা গত রাতে তো চট্টগ্রামেই শুরু হয়েছে, মহিউদ্দিন চৌধুরী বাড়ির আক্রমণের মধ্য দিয়ে। পরবর্তীতে আমরা দেখলাম বিএনপি নেতাদের বাড়িতেও হামলা হয়েছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। আওয়ামী লীগ, বিএনপি, এইভাবে একটা বিভাজনের মধ্যে আমরা যেমন ছিলাম সেখানে এটি চলে গেছে। একদম শুরুতে আপনার যদি মনে থাকে, আমি বলেছিলাম 9 তারিখে যে জেদাজিদির কোনো জায়গা নেই, আলোচনা করতে হবে। তখন অনেক সময় নষ্ট করা হয়েছে। আমি আজিজ ভাইয়ের সাথে একমত, আলোচনার জায়গাটা রুদ্ধ করে ফেলা হয়েছে আদালতের দোহাই দিয়ে, যে বিচারাধীন বিষয়ে আলোচনা করবে না। কিন্তু বিচারাধীন বিষয়ে কোথাও বলা নাই যে আলোচনা করা যাবে না, বিচারাধীন বিষয়ে কোথাও বলা নাই যে সরকার একটি কমিটি করতে পারবে না। অন্তত আমি আমার দীর্ঘ সাংবাদিক জীবনে প্রচুর বিচারাধীন বিষয় কভার করতে গিয়ে এটি আমার কাছে মনে হয়েছে। তারপরে যখন সবকিছু ধরেন একেবারেই বড় ধরনের সংকটটা তৈরি হয়েছে, যখন ছাত্রলীগের কথাটা ওবায়দুল কাদের বললেন যে ছাত্রলীগই যথেষ্ট, এবং এরপরে যে মারামারিটা হলো সেটি আসলে একেবারে নিয়ন্ত্রণের বাইরে পুরো পরিস্থিতিকে নিয়ে গেছে। কিন্তু তবুও দেখেন, কারফিউর মধ্যে আদালত বসেছে, উচ্চ আদালত বসে প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ বসে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন করেছে সরকার, প্রজ্ঞাপন জারি হয়েছে। অর্থাৎ ছাত্রদের দাবি পূরণ হয়েছে। কিন্তু আর কি দাবি ছিল? হত্যাকাণ্ডের বিচার, কিছু অন্যান্য দাবি ছিল, সেইগুলো নিয়েও আমার কাছে মনে হয় রেসপন্সটা প্রপারলি হয়নি, বিলম্ব হয়েছে। কিন্তু তবু দাবি পূরণ হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার দরজা খোলা আছে। কিন্তু ততক্ষণে তো আসলে পানি অনেক দূর গড়িয়ে গেছে, এবং এটি যে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হবে এটা হয়তো সরকারের ধারণার মতো ছিল না, এবং সেটি হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা নৈরাজ্য, এটা হিংস্রতা, এবং এটা গৃহযুদ্ধের মতো জায়গায় চলে গেছে। যেভাবে মানুষ হত্যা হচ্ছে, পুলিশকে যেভাবে হত্যা করা হলো, আবার পুলিশের গুলিতে যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে সম্পদ হানি করছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে ভাঙচুর করা হচ্ছে, হাসপাতাল জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না, এবং এটা কোনো আন্দোলনের চরিত্রও হতে পারে না। আমরা আন্দোলন দেখেছি, এরকম আন্দোলন দেখি নেই যেখানে এরকম ভাবে স্থাপনা ধ্বংস করা হয়, যে কিংবা যেখানে এত মানুষের মৃত্যু হয়।
এত মানুষের মৃত্যু এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, এবং একটা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ, ধ্বংস উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ। কোথাও না কোথাও থামতে হবে। এখন আন্দোলনকারীদের হাতেই চাবিকাঠি, সমন্বয়কদের কাছেই চাবিকাঠি। তারা একটা আন্দোলন করেছেন, একটা জায়গায় তারা আন্দোলনটাকে নিয়ে এসছেন, কিন্তু তাদের হাত থেকে আন্দোলনটা যে ব্যাহত হয়ে গেছে সেটা যদি তারা বুঝতে পারেন, তারা যদি তাদের হাতে ফিরিয়ে আনতে চান, শান্তিপূর্ণ বাংলাদেশটা যদি তারা দেখতে চান, তাহলে আহ্বানটা তাদের দিক থেকে আসতে হবে। জি জি, রেজা ভাই আপনাকে একটু থামাই। রাশেদার অনুপ খান, আপনি যদি শুনতে পান আমাকে, আপনার কাছে যে প্রশ্ন, এই যে এখন পর্যন্ত আমরা যে পরিসংখ্যান পাচ্ছি যে 96 জন মারা গেছেন, তার ভিতরে অন্তত 33 জন আওয়ামী লীগের নেতাকর্মী, 14 জন পুলিশ, এবং একটা থানার ভিতরে ঢুকে সিরাজগঞ্জে 13 জন পুলিশকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে, 12 জন শিক্ষার্থী, এত মৃত্যু একদিনে হলো, এবং এর আগেরও প্রায় 2 শতাধিক মৃত্যু। এই মানুষের এই বিভৎসতা এবং এটি থামানোর আসলে রাস্তা কি? কে থামাবে? কে বললে এই মৃত্যু বন্ধ হবে? এটি থামানোটা অনেক অনেক বেশি কঠিন, কারণ এখন থামানোর জন্য তো আলোচনার ডাক দেওয়া হয়েছিল, কিন্তু আলোচনার ডাকে তারা ছাত্ররা আর সাড়া দেওয়ার তাদের সুযোগ নেই। তারা বলছে যে তারা এক দফায় চলে গেছে। এখন ছাত্ররাই পারে আবার দেশকে একটা জায়গায় নিয়ে আসতে, কারণ যেভাবে মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্য হোক, শিশু হোক, ছাত্র হোক, সবই তো আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ, আমারই আত্মীয় স্বজন, আমরাই। এই দেশে তো বাইরের কোনো মানুষ নাই। ফলে এখানে কোনোভাবেই একটি মৃত্যুও কাম্য না, যেটি কথা বলে, যেটি নিয়ে বসে আলাপ করে সমাধান করা যায়। হ্যাঁ, এখন হতে পারে যে কেন এই পর্যায়ে আসতে এত লাশ পড়লো, এটাই তো হচ্ছে 1 দফাতে আসা, 9 দফা থেকে 1 দফায় আসার মূল যুক্তিটাই হচ্ছে যে আলোচনা করা যায় না, এই লাশের উপর দিয়ে তারা আলোচনা করতে যেতে পারে না। সেই জায়গাটায় এমন হতে পারে যে জাতির কাছে ভুল, মানে ছাত্রদের কাছে যদি তার ভুল স্বীকার করে আবার আরো একবার আহ্বান জানায়, আরো একবার খুবই ফর্মাল ওয়েতে, খুব ইনফর্মালি আসলো, দরজা খোলা, বিষয়টা এরকম না, একেবারেই ফর্মাল ওয়েতে যদি ছাত্রদেরকে প্রপার সম্মান দেখিয়ে এবং সবচেয়ে বড় কথা আন্তরিকতার সাথে নিজেদের যা যা ভুল হয়েছে, যে ভুলগুলো এতক্ষণ বক্তারা সবাই বলেছেন, আমরা জানি, তারা আরো ভালো জানেন যারা ভুল করে। আমি যখন একটা ভুল করি আমি কিন্তু জানি আমি কি ভুল করছি, অন্যরা আমাকে বলছে ঠিক আছে, কিন্তু আমি যে জানি না, একদম অন্ধকারে আছি তা কিন্তু না। তো সেই ভুলগুলো কাটিয়ে এবং খুবই আন্তরিকতার সাথে এই ভুলগুলো আর ভবিষ্যতে হবে না এমন কিছু বলে যদি তাদেরকে আবার আলোচনার টেবিলে আরেকবার ফর্মালি আন্তরিকতার সাথে ডাকা হয়, জাস্ট ডাকার জন্য ডাকা, এখনো ইগনোরেন্সের জায়গায় থাকা কিংবা মানে ওই জায়গাটা এখন আর নাই। এটা শুধুমাত্র এখন ছাত্রদের অনুভূতি আছে, আবেগ আছে, কিন্তু অস্ত্রের জায়গা, কি বলা যায়, আক্রমণের জায়গাটাই কিন্তু অন্য কিছু ঢুকে গেছে, অন্য অনেক হিসেব নিকেশ ঢুকে গেছে, অন্য পক্ষ একটা দুটা না, অনেকগুলো অন্য পক্ষ ঢুকেছে। আপনি যখন এত বছর ধরে ক্ষমতায় থাকতে, একটা দল থাকছে, শুধুমাত্র অন্য দল না, নিজের দলেরই অনেক শত্রু তৈরি হয়েছে, যারা হয়তো অনেকভাবে তারা পদ পদবি পায়নি কিংবা নানানভাবে সুযোগ সুবিধা পায়নি, বঞ্চিত হয়েছে, এরকম অনেক কিছু আছে, তারাও যুক্ত হয়েছে। এমনকি অন্যান্য যে যারা রক্ষা করার কথা, যারা হয়তো বা অনেক বেশি সুফল পেয়েছে, তারা অনেকে পিছিয়ে পড়েছে, লুকিয়ে গেছে, সরে যাচ্ছে স্টেজ থেকে। সেই বাস্তবতাগুলো কিন্তু সবগুলো বাস্তবতা লক্ষ্য করে, হিসেব করে এখন চিন্তা করতে হবে যে আসলে বাচ্চারা আমাদের কোন কোন ভুলগুলোকে ধরিয়ে দিতে চাচ্ছে, এবং সেই ভুলগুলোকে আন্তরিকতার সাথে বিবেচনা করে বা ছেলেমেয়েদের কাছে, কারণ এখনো তাদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক খেলা চলছে, কিন্তু বন্দুকের কাঁধটা কিন্তু এখনো ওদের আছে। অতএব এই কাজটা সরাতে হলে তাদেরকে আন্তরিকভাবে আলোচনার জন্য একেবারেই রাষ্ট্রীয় পর্যায় থেকে ফর্মাল ওয়েতে, সম্মানের সাথে, আন্তরিকতার সাথে, আমি শব্দগুলো প্রতিটা খুব জোরালো ভাবে বলছি, আন্তরিকতার সাথে ভুলগুলো ভবিষ্যতে শুধরে নেবার এক ধরনের পরিকল্পনা থেকে হুঙ্কার না দিয়ে, অস্বীকার না করে
এখনো আমরা শুনি যে কেউ কেউ বলেন যে কোনো শিশু কিশোরকে ধরা হয় নাই, কিশোরকে ধরা হয় নাই, ধরা হত্যা করা হয়েছে, হয়নি। এরকম যা যা বলা হচ্ছে, হ্যাঁ, জি। সকল কিছুকে সামনে রেখে তাদের সামনে উপস্থাপন করে যে হ্যাঁ আমরাও শিক্ষকরাও কিন্তু অনেক সময় অনেক কিছু আমরা ক্লাসে ছাত্রদের কথা শুনি, ছাত্রদের থেকে শিখি, এখানে কোনো বিষয় নাই। আর এই জেনারেশন তো বলছেই যে আমরা শিখাবো আপনাদেরকে, তো তারা যেহেতু শেখাবে ভালো কথা, এটা তো ওয়েলকাম করা উচিত। এটাতে কোনোভাবেই আমাদের নিজেদেরকে একেবারে ভাবার কোনো কারণ নাই যে আমরা বয়সে বড় দেখে আমরা শিখতে পারবো না। জি, রাশেদা রওনক খান, আপনাকে দুই প্রক্রিয়ায় একটু থামাই, আমরা থামাই একটা। অতএব তাদেরকে আমন্ত্রণ জানানো জি, এখনো দেশকে বাঁচানোর জন্য, কারণ জি, দেশ এখন যেই আপনার পয়েন্টে পরিস্থিতিতে স্পষ্ট আছে। রৌনক। আপনাকে একটু থামাই, আমরা একটা বিরতিতে যাই। দর্শক, বিরতির পর থেকে ফিরে আমরা যেটি শুনতে চাই সেটি হচ্ছে কালকের যে, অর্থাৎ রাত পোহালেই যে কর্মসূচি সারা দেশ থেকে আন্দোলনের কর্মীরা তাদেরকে ডাক দিয়েছেন, সেটির পরে আবার আর একটা নতুন বিভৎসতা, কালকের দিনটি কেমন যাবে, সেটা আজকের চেয়ে আরও খারাপ হবে নাকি আমরা কোনো আশার আলো দেখতে পাবো, সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ 24 ঘন্টা প্রেজেন্টেড বাই হাতিল। আমরা কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শাহাব ইনাম খানের সঙ্গে। শাহাব ইনাম খান, যদি শুনতে পান, একটু আগে আপনার আরেকজন কলিগ রাশেদা রওনক খান বলছিলেন যে এখনও যদি শিক্ষার্থীদের সঙ্গে একটা কার্যকর সংলাপ বা কথাবার্তা বলা যায়, তাদেরকে কনভিন্স করা যায়, তাহলে হয়তো এই পরিস্থিতিটি এখনও আর যেন খারাপ না হয় সেটা করা সম্ভব। আপনি সেটির সঙ্গে একমত কিনা? বিষয়টি কি আদৌ শিক্ষার্থী আর সরকার বা ক্ষমতাসীন দলের মধ্যে রয়েছে, নাকি এখানে অন্যান্য স্টেক হোল্ডার, অন্যান্য রাজনৈতিক দল যারা এটিকে সমর্থন জানাচ্ছে, তারাও এই প্রক্রিয়ায় ঢুকে গেছে? সেটি করা সম্ভব কতখানি আসলে? পলিটিক্যাল সায়েন্সে একটা বিষয় আছে, যে কোনো মুভমেন্ট যখন ছোট থেকে শুরু হয়, সেটার যদি একটা লেজিটিমেট ডিমান্ড থাকে এবং এটা যদি সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, এটা সবসময় বাড়তে থাকে। ওইটাই হলো অর্গানিক প্রসেস। এবং আপনার অর্গানিক প্রসেস যখন বাড়বে, তখন বিভিন্ন রকমের স্টেক হোল্ডার এই ধরনের মুভমেন্টের সাথে আসবে। সে কারণেই তো একটা মুভমেন্ট বড় হয়, নাহলে তো অল্প কিছু মানুষ মিলে খালি ডিমান্ড করতে থাকতো, তা তো হয় না। এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আসবে। এখন এই স্টেক হোল্ডারগুলির মধ্যে যেমন পজিটিভ স্টেক হোল্ডার থাকে, নেগেটিভ স্টেক হোল্ডারও থাকে, এবং নেগেটিভ স্টেক হোল্ডারদের ভূমিকা নিয়ে এখন কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে এবং সেগুলি নিয়ে কিন্তু যথেষ্ট কথাবার্তা হচ্ছে। সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে ডিমান্ডগুলি ছিল, এই ডিমান্ডগুলি অনুধাবনটা করা খুব প্রয়োজন। আমি মনে করি যে রওনক যে কথাগুলি বলেছে যে একদম কারেক্ট, এবং আমার মনে হয় এই পথেই যাওয়া উচিত। আমি মনে করি 3টা কন্ডিশন লাগবে এটার মধ্যে। একটা হলো যে আপনি যাদের সাথে কথা বলবেন তারা, তাদের ফোকালটা কি, এবং সেই সাথে যারা কথা বলবেন তাদের ক্রেডিবিলিটি। সরকার যে জিনিসটা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন বলে আমার কাছে মনে হয়, যে এদের সাথে কিন্তু কথা বললে আমার মনে হয় অনেকটা প্রশমন যেহেতু হয়ে যাবে, কিন্তু কথা বলার লোকটা কে হবে সেটাকে ঠিক করতে হবে। ফলে আমরা বারবার শুনছি 3 জন 4 জন 5 জন, যাদের কথাই বলা হোক না কেন, এদের প্রতি আসলে ছাত্রছাত্রীদের কনফিডেন্স আছে কিনা এটা নিরূপণ করা দরকার, 1 নাম্বার। 2 নাম্বার যে বিষয়টা হলো, তারা যে এখন একটা দাবিতে চলে গেছে, যেটা ইশতিয়াক ভাই বললেন এবং আমি মনে করি কিছুটা কারেক্ট এই জায়গাতে, যে এই একটা দাবির ক্ষেত্রে কিন্তু আপনার এটা আর থাকে না, মানে স্টুডেন্ট মুভমেন্ট থাকে না, এটা পলিটিক্যাল মুভমেন্টে পরিণত হয়। এবং এই পলিটিক্যাল মুভমেন্টের সাথে আপনি যখন আলোচনা করতে যাবেন, আপনার পলিটিক্যাল ম্যাচিওরিটি লাগে। ফলে আমরা যে নতুন ক্যাবিনেট দেখি বা আমরা যে ধরনের কথাবার্তা দায়িত্বশীলদের কাছ থেকে অদায়িত্বশীল সুলভ কথাবার্তা যখন শুনি, তখন খুব স্বাভাবিকভাবেই এই পলিটিক্যাল হ্যান্ডলিং এর জায়গাটা আমার মনে হয় অনেক বেশি উইক হয়ে যায়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় বেটার পলিটিশিয়ান, ভেটারান পলিটিশিয়ান, যাদের একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, তারা একটা কন্ডিশন সেট করে বসাটা ভালো। আর থার্ড আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে রুট কজেস এবং যে জায়গাগুলিতে আমরা একটার পর একটা হোঁচট খেলাম, আমার মনে হয় সেই জায়গাগুলিকে ওপেনলি অ্যাকসেপ্ট করে নেওয়াটাই ভালো। কারণ এই ডিজিটাল যুগে কোনো কিছু ঢেকে রাখাও যায় না। সেটা যদি ছাত্রছাত্রীরা ভুল করে থাকেন, সেটাও যেমন ঢেকে রাখা যাবে না। সরকারি বা বেসরকারি যে দপ্তরগুলি যে ধরনের ভূমিকা পালন করেছে, সেগুলি তো ঢেকে রাখার কোনো সম্ভাবনাই নেই।
জি, আমি একটু সুতরাং আমার আমি মনে আমি হয় আমি আপনার এই কথাটা সরকার- নিয়ে একটু আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। আজিজ ভাই, আপনি যদি প্রফেসর খানকে নিশ্চয়ই শুনছিলেন, এই কোনো কিছু ঢেকে রাখা কি আদৌ সম্ভব, এটি একটি প্রশ্ন। এবং যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের যেরকম দায়িত্ব আছে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার, প্রশমিত করার, একই সাথে দেশের প্রধানতম আরেকটি দল বিএনপি, যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যারা এই আন্দোলনে এখন আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে, একাত্মতা জানাচ্ছে, তারাও কি একটু আলোচনার উদ্যোগ বা কথাবার্তা সেটি করে পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে পারে কিনা? না দেখে, আলোচনার উদ্যোগ নেওয়ার সুযোগ সরকারের পক্ষ থেকে সবসময়ই ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এটাতে বরাবরই অনীহা দেখা গেছে এবং সবসময় একটা বল প্রয়োগের মানসিকতা দেখা গেছে। একদিকে আপোষ আর একদিকে ছেদ, দুটো প্যারালাল চলে না। এখনো আজকেও আমি দেখলাম যে মন্ত্রী দিয়ে একটা কথা বললো, ছোট মন্ত্রীরা, তারা কিন্তু বলে দিল এখন এটা এই বৈষম্য বিরোধী আন্দোলনের না, এখানে বিএনপি জামাত আছে, এরা সন্ত্রাসী, এদেরকে দমন করতে হবে। তাহলে আজকে যে হত্যা হলে যে 88 জন, এখানে তো কোনো পলিটিক্যাল লোক খুঁজে পাচ্ছি না। তাহলে এখানে যাওয়া শিবির কোথায়? হ্যাঁ, যাওয়া শিবির ইনভলভ হয়েছে, এটা ঠিক। আমি একটা হট স্পটে থাকি, আমি একটা এখানে আমার বাসার চারপাশে কিন্তু ঢিলে ভেঙে দেওয়া হয়েছে। আমি বাসার থেকে বেরোলে এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখি। আমি তো এখানে খুব সবাই, আমি তো দেখি সবাই ইয়াং বয়স। আমি তো এখানে কোনো বাড়তি খুব দু একটা লোককে দেখি। আমি প্রেস ক্লাব থেকে হেঁটে আসছি, সারা রাস্তায় আমি এদেরকে পেয়েছি এবং আপনাদের বদৌলতে আমাকে চিনেছে। আমি দু একজনের সাথে কথাও বলছি যে আপনারা হচ্ছেন, আপনাদের সমস্যা নিয়ে আন্দোলন করছেন, আপনারা এক দফায় গেলেন কেন, এরকম এক দফায়। তখন তারা কিন্তু একদম তাদেরকে নাবালক ভাবলে চলবে না। তারা কম্পিউটার ধরে থাকে, মোবাইল ধরে থাকে, এটা ভাবলে চলবে না। তারা বলতেছে যে যতগুলো আমাদের বন্ধুদেরকে, ভাইদেরকে হত্যা করেছে, সব ক্ষমতার ব্যক্তি হলো একজন, প্রধানমন্ত্রী। তার নির্দেশ ছাড়া এগুলি হয় নাই। আমরা আপোষ করবো যে আমার ভাইকে ফেরত দিতে পারবে, একজনকে ফেরত দিতে পারবে। সুতরাং এই যে আমরা এক দফায় গেছি। এখন রাজনীতিবিদ কে কি করতেছে সেটা আমাদের দেখার বিষয় না, পরিষ্কার এই কথা বলি। এখন এই যে ছাত্রদেরকে আজকেও আপনি দেখেন যে তাদের আরেকটা কিন্তু ইয়ে আছে, জেট আছে, যে সমন্বয়কারী 6 জনকে ডিবিতে ধরে রেখে 6 দিন রাখলেন, কি অত্যাচার করছেন। বললেন যে তাদেরকে হেফাজতে নিয়ে আসি, নিরাপদ আশ্রয় নিয়ে আসছি। তাদেরকে ফেরত দেওয়ার পরে তারা উল্টা বললো এবং তারা যে এটাও বললো যে আমাদের 6 জনকে নিরাপদ হেফাজতের নামে রেখে তাদেরকে অত্যাচার করেছে। জি, জি, তাদেরকে অত্যাচার করেছে। জি আজিজ ভাই, এই 6 সমন্বয়কারীর ঘটনা আমরা জানি। আমি আপনাকে একটু বিনয়ের সঙ্গে একটু থামাই, আমি একটু সৈয়দ ইশতিয়াক রেজার কাছে যেতে চাই। রেজা ভাই, এই দোষারোপ, পাল্টা দোষারোপ, ভুল আমরা ধরে নিলাম, পরিস্থিতি তো আসলেই ভয়ঙ্কর। আপনি যেটি বলছিলেন যে একটা মৃত্যু উপত্যকার মতো, রাস্তায় বের হওয়া যাচ্ছে না, চারিদিকে গুলির আওয়াজ, কালকে কি হবে আমরা জানি না। এখান থেকে সমাধানের রাস্তা কি এখন ইশতিয়াক ভাই? এই উদ্যোগটা, এই বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে, কিভাবে বাঁধবে? আমি বলবো, জি, সৈয়দ ইশতিয়াক রেজা। প্রধানমন্ত্রীর সমবায়। আজিজ ভাই, আপনাকে একটু থামাই, আমি রেজা ভাইকে একটি প্রশ্ন করেছি, রেজা ভাই যদি একটু উত্তর দেন। উত্তরটা দিচ্ছি। দেখেন, আওয়ামী লীগ এত পুরনো একটি রাজনৈতিক দল, এত বছর ধরে ক্ষমতায় আছে, কত শত গণ আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে। অনেক ছাত্র আন্দোলনের নেতৃত্বও কিন্তু ছাত্রলীগ ছিল, আওয়ামী লীগ ছিল জনতার আন্দোলনে। এই দলে দুটা লোক পাওয়া গেল না যারা ছাত্রদের সাথে কথা বলতে পারে, নেগোশিয়েট করতে পারে। সেটা করতে হবে ডিবি অফিসে, তাদেরকে আটকে রেখে। এর চাইতে পলিটিক্যাল ফেইলিউর আর কি হতে পারে একটা ইনকামবেন্ট মানে পলিটিক্যাল পার্টির? আমি আমার লাইফে এরকম ব্যর্থতা দেখিনি। তো এইটা তো চরম ভাবে একটা ব্লান্ডারের কাজ হয়েছে এবং এইটা কিন্তু আরো বেশি মানে ফ্লেয়ার করেছে, মানে যেটাকে বলবেন আপনি উস্কানির মূলক একটা কাজ করেছে, ছাত্রদেরকে আরো বেশি আমি বলবো একটা সাংঘাতিক রকমের বিরোধের জায়গায় নিয়ে চলে গেছে। গভর্নমেন্ট নিজেকে নিজে রিসিভিং এন্ডে ফেলেছে।
এবং সেইটা থেকে বের হতে গেলে এখন প্রধানমন্ত্রীর আহ্বান অনেক দেরিতে এসছে, কিন্তু কাউকে না কাউকে একটু মানে কথা বলতে হবে, ছাত্রদের সাথে যোগাযোগ রাখতে হবে। সেই যোগাযোগটা সেই ব্যক্তি হতে হবে যাদেরকে তাদের একটা মিনিমাম লেভেলের বিশ্বাস আছে। দেখেন, ক্রাইসিস অফ ট্রাস্ট ইজ ভেরি ভেরি সিরিয়াস, কিন্তু যে কোনো ক্রাইসিসে ট্রাস্টটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আর আপনি নোবেল প্রাইজের লোক এনেও কিন্তু আর সমাধান করতে পারবে না, ফেরেশতা এনেও করতে পারবে না। সুতরাং ট্রাস্ট আছে এরকম লোককে আজকে এখানে হাজির হতে হবে। দুটো বড় ব্যর্থতা আমাদের ঘটে গেছে আমাদের জাতীয় জীবনে। একটা হলো আমাদের কোনো প্রতিষ্ঠান নাই, আমরা সমস্ত প্রতিষ্ঠান শেষ করে ফেলেছি, যে প্রতিষ্ঠানের উপরে মানুষের একটা মিনিমাম আস্থা আছে। এমন কোনো মুরব্বী নাই যাকে আমরা সর্বজন শ্রাদ্ধ ভাবতে পারি, সর্বজন গ্রাহ্য আছে কেউ, এরকম কেউ আমরা দেখতে পাই না। বিভাজিত হতে হতে একদম ম্যাক্রো লেভেলে, ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেলে চলে আসছে। এটা একটা বড় ধরনের ব্যর্থতা, কিন্তু তবু আমাদের খুঁজতে হবে যে কার সাথে অন্তত তারা কথা বলতে চায়, কথা বলতে পারে। আজিজ ভাই রাইটলি বলেছেন যে ওরা কিন্তু এক দফায় যে এসছে, ওরা আসতোই, কারণ হলো এই জায়গাটার দিকে ধীরে 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 আমাদের পলিটিশিয়ানরাই তাদেরকে ঠেলে দিয়েছে। এখন এখন এই জায়গা থেকে বেরোবার রাস্তা, আমি যেটা প্রথম পর্বে বলেছি, ছাত্র নেতারা দেশকে ভালোবাসেন, তারা দেশের সম্পদকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। এইরকম একটা অ্যানার্কিক সিনারিও তারাও নিশ্চয়ই চান না। তারা কোনো আহ্বান রাখবেন কিনা সেটা একটা বড় বিষয় কিন্তু। জি জি, রাশেদা রৌনক খান, তার মানে হচ্ছে যে আমরা জানি না আগামীকালকে কি হবে এবং আপনি এটার আশু কোনো সমাধান দেখেন কিনা, কারণ আমরা পরে হলেও সরকারের নমনীয় মনোভাব, প্রধানমন্ত্রী তাদেরকে আলোচনার আহ্বান, প্রয়োজনে গণভবনের দরজা খোলা তাদের জন্য, এরকম একটা ওপেন এন্ডেড আহ্বান জানিয়েছেন। এটার আশু কোনো সমাধান দেখেন কিনা? ধরেন গতকালকে পর্যন্ত পরিস্থিতি একরকম ছিল, আজকে সে পরিস্থিতি অনেক অবনতি হলো, আমরা জানি না কালকের পরিস্থিতি কি হবে। কালকের পরিস্থিতি আরো খারাপ হবে, দিন দিন খারাপ হবে। এরকম নমনীয় হওয়া, ইঙ্গিত দেওয়ার সময় এখন না। হ্যাঁ, এখন আর কিছু মানে আমাদের প্রবাদ আছে না, আগুন নিয়ে খেলতে হয় না, তারুণ্য তো আগুন। সেটা যদি না বুঝা যায়, যে তারুণ্যের আগুনটাকে যদি আমি বুঝতে না পারি যে তারুণ্যের আগুন কতটা আসলে প্রকট এবং প্রচ্ছন্ন, তাহলে তো এটা সমস্যা। তারুণ্যকে নিয়ে খেলার সময় না, যে ইঙ্গিত দিব, দরজা খোলা আছে, ইঙ্গিত দেওয়ার কিছু নাই। একদম ফর্মালি একজন যাকে তারা শ্রদ্ধা করেন এমন কারো মাধ্যমে যে তাদেরকে ফর্মালি একভাবে আহ্বান করা বা দাওয়াত দেওয়া, যেটাকে বলে ডিবি অফিসে ধরে নেওয়াটা, মানে স্ট্র্যাটেজিক্যালি আমি জানি না, ৭৬ বছর বয়সের এই একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আমাদের সবারই খুব একটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটা দল, যে দলটি একটা দেশ স্বাধীন করে আসলো, আরো অনেক কিছু করেছে, হ্যাঁ, এবং এখনো ১৫ বছর যাবত সরকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে। সেখানে একের পর এক স্ট্র্যাটেজিগত কিভাবে এত ভুল হয়? হ্যাঁ, প্রথম থেকেই ছিল শিক্ষক এবং ছাত্র দুটো আন্দোলনকে একসাথে হতেই তো দেওয়া উচিত হয়নি। এত ওভার কনফিডেন্সের জায়গা তৈরি হওয়া তো খুব ডিফিকাল্ট। শিক্ষককেও আপনি রাগিয়ে মানে এক ধরনের আন্দোলনে রাখবেন, ছাত্রকেও রাখবেন, অর্থাৎ পুরো শিক্ষা প্রতিষ্ঠানটা একদম নীরব জায়গায় চলে গেছে, যেখান থেকে আসলে কোন টাইমে আসলে শিক্ষক আন্দোলন শুরু হলো, যেই সময়ে আপনারা সবাই জানেন যে এখানে সাব ভাইও আছে, জুন জুলাইয়ের দিকে হচ্ছে সকল বিভাগের পরীক্ষা থাকে, সেমিস্টার ফাইনাল থাকে। এই সময় সবাই কিন্তু তৈরি হচ্ছিল পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে পরীক্ষা স্থগিত হয়ে গেল কারণ শিক্ষক আন্দোলন শুরু হলো, এবং শিক্ষক আন্দোলনের ক্ষেত্রে কি বলা হলো, আন্দোলন চলতে থাকুক। আন্দোলন চলতে থাকুক বলাটাও তো এখানে একটা চলে গেল। ফলে আন্দোলন যখন চলতে লাগলো, ছাত্ররা বেকার বসে আছে, তখন তারা এমনিতেই তারা কোটা নিয়েছিল, আরো বেশি সময় পেল, সুযোগ পেল। ফলে পুরো বিষয়টা ওখান থেকে শুরু হলো এবং শেষ হলো গিয়ে আজকে পর্যন্ত, যখন এটা একটা গৃহযুদ্ধের জায়গায় চলে যাচ্ছে, যখন এখনো ডাকা হচ্ছে না তাদেরকে ফর্মালি, আন্তরিকতার সাথে, অনুশোচনার সাথে, এবং তাদেরকে যতটা ভালোভাবে বলে আনা যায়, কারণ তাদেরকে ব্যবহার করা হচ্ছে, সেটা বলছেন, বুঝতে পারছেন, আপনারাই বলছেন, তাহলে আপনারা তাদেরকে যেন ব্যবহার না করা যায় সেই প্রক্রিয়ায় যাওয়া যেত চায়, কারণ তাদেরকে ব্যবহার করা হচ্ছে সেটা বলছেন, বুঝতে পারছেন, আপনারাই বলছেন, তাহলে আপনারা তাদেরকে যেন ব্যবহার না করা যায় সেই প্রক্রিয়ায় যাওয়া যেত। ৬ দিন যে ডিবি অফিসে তাদেরকে ধরে রাখলো, এই ৬ দিনও তো সময় ছিল সরকারের জন্য যথেষ্ট রেসপেক্টের সাথে
কি বলা জি। যায় আন্তরিকতার সাথে তাদের সাথে কথা বলার জন্য, নির্যাতনের বিপরীতে। কেন নির্যাতন করা হলো? ফলে আপনি যখন কাউকে নির্যাতন করবেন স্বাভাবিকভাবেই তার প্রতিশোধের আগুন তো আরো ধাউ ধাউ করে জ্বলবে। জি, হ্যাঁ, এবং সেটি এতগুলো হয়েছে। হত্যাকাণ্ড জি, যখন আমি ঘটে আমি যায় আমি খুব রাশেদুল অনুক্ষণ স্বাভাবিকভাবেই আপনাকে থামিয়ে আবারও একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরছি একটু পরে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি 24 ঘন্টায়, ফিরবো একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আমন্ত্রণ একবার 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই হাতিল। আমরা সৈয়দ ইশতিয়াক রেজাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। রেজা ভাই, আমি জানি না মানে ঠিক কি করলে বা কি প্রশ্ন করলে, যেটা প্রার্থনা, যেটা চাওয়া দেশের সব মানুষের, আমার নিজের সবার, যে কালকে থেকে আর কোনো মানুষ এরকম গুলিতে, আন্দোলনে মারা যাবে না এই দেশটাই, সেটা করার জন্য আপনার পরামর্শ কি? একেবারে অল্প সময়, 1.5 মিনিট সময়। আমি জানি না যে কালকেও মারা যাবে না এই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে কিনা, কিন্তু যেহেতু এমন একটা মৃত্যুর মিছিল শুরু হয়েছে, থামানোটা খুব কঠিন হয়ে যাবে। প্রথম কথা হলো, আপনি কারফিউ দিয়েছেন, কারফিউটা যেন কারফিউর মতন থাকে, কেউ যাতে কারফিউ ব্রেক করতে না পারে। আজকে যেটা দেখলাম আমরা, যে যেভাবে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সেটা যেই হোক না কেন, এটা তো ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং এমনও হয়েছে স্কুল আক্রমণ হচ্ছে, হাসপাতাল আক্রমণের শিকার হচ্ছে। সুতরাং খুব স্ট্রং একটা কারফিউ দিতে হবে। এরকম রিল্যাক্স নিরামিষ কারফিউ দিয়ে আসলে আমার কাছে মনে হয় না যে, আমি আমার জীবনে বহু কারফিউ দেখেছি, কিন্তু এরকম আরামের কারফিউ আমি আমার লাইফে দেখি নাই করবো না। সাংবাদিকতার পাস নিয়ে পর্যন্ত আমাদেরকে আজিজ ভাই ছিলেন, আজিজ ভাই ওয়াজ মাই নিউজ এডিটর। আমাদেরকে রিপোর্টাররা যখন আসতাম, প্রতিটা স্তরে স্তরে কারফিউ পাস দেখিয়ে, সাংবাদিকতার কার্ডের পরেও দেখিয়ে দেখে আসতে হতো। তো এই গাড়ির পাশ আলাদা করে লাগতো, ড্রাইভারের পাশ আলাদা করে লাগতো। তো এরকম একটা যদি নিশ্চিত নিরাপত্তা না হয়, তাহলে কিন্তু কোনো না কোনো পক্ষ আবারও এখানে সুযোগ দিবে। দেশটা ছোট, মানুষ অনেক বেশি, ক্ষোভ মানুষের অনেক রকমের আছে, সুযোগ সন্ধানী শক্তি আছে। সুতরাং এগুলো সব বিবেচনা করেই কিন্তু একটা ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় হলো, কোনো না কোনো একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনি খুঁজে পান, যাকে দিয়ে আহ্বান রাখেন, আহ্বানটা একটা জাতীয় পর্যায়ের আহ্বান রাখেন, আপনারা গোলযোগ থামান। দেখেন শ্রীলঙ্কার গন্ডগোলের শেষ দিকে বাবারাম আমার সাথে একমত হবেন, যিনি দলের লোক, একটা দলের লোককে গ্রহণযোগ্য পাওয়া গেছে, তাকে বিদ্রোহীরাও মেনে নিচ্ছে, জি, তাকে কিন্তু তাকে নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। তো এরকম একটা লোক তো তাদের শাসক দলের ভিতরে ছিল। শ্রীলঙ্কা কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয় না, রাজা পরিবর্তন হয়েছে। সুতরাং ওখানে একটা ব্যক্তিকে তো খুঁজে পেতে হবে যার কথা সবাই শোনে, সবাই শুনে। জি রেজা ভাই, আর একেবারেই সময় নাই। শাহাব ইনাম খান, এরকম মানুষকে আমরা আসলে পাবো যার কথা সবাই শুনবে, যার সঙ্গে আলোচনায় বসে একটা কনফিডেন্স নিয়ে আন্দোলনকারীরা যেতে পারবে এবং পরিস্থিতিটা স্বাভাবিক হবে? আপনি কতখানি আশাবাদী? না, ধন্যবাদ। আমি একটু ইশতিয়াক ভাইয়ের সাথে অ্যাড করি যে দেখেন, এই যে অ্যাম্বুলেন্স গুলি পুরানো হলো, এই যে হাসপাতালগুলি পুরানো হলো, এই যে মানে মাস ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে, এবং আমি কাউকে সাফাই গাচ্ছি না, কিন্তু বলছি যে এই যে মাস ক্যাজুয়ালিটি গুলি হচ্ছে, এইগুলির যেরকম ইনকোয়ারি হওয়াটা খুবই জরুরি। এই কারণে ইনকোয়ারি হওয়াটা জরুরি যে ওভারঅল এই আন্দোলনের গুড ম্যারিট, ব্যাড ম্যারিট, বা যারা ফ্রিঞ্জ এলিমেন্টস আছে তাদের রোলগুলি, এবং আমার মনে হয় এইটা দুই পক্ষেরই আলোচনার টপিক হওয়া উচিত। এবং এই যখন এই টপিকটা হবে, যে আপনি ওপেন ডিসকাশনে আসবেন, যেটা আমার কাছে মনে হয় যে ক্রেডিবল ব্যক্তির মাধ্যমে এই আলোচনাটা যাওয়া সম্ভব, এবং আমার কাছে কোনো অবস্থাতেই মনে হয় না এটা অসম্ভব। এই পলিটিক্যাল ডেডলক বা এই পলিটিক্যাল সলিউশন কিন্তু পুরোটাই রাজনীতিবিদদের হাতে, এবং এটাকে যতই ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বলেন, মিলিটারি বলেন, অ্যাবসলিউটলি না। এটা টোটালি পলিটিক্যাল সৃষ্ট, পলিটিক্যালি সলভ করতে হবে। এখন সেই জন্য আপনার প্রশ্নের উত্তরটা যদি আমি সরাসরি দিই, উত্তরটা এরকম হবে যে এখনো স্কোপ আছে, এখানে দায়িত্বশীল আচরণ করাটা খুব জরুরি। ল এনফোর্সমেন্ট এজেন্সিস থেকে সব জায়গায়, যেটা কারফিউর কথা বলা হলো, ল এনফোর্সমেন্টের মানে ল এনফোর্সমেন্ট করার কথা বলা হলো, এগুলি প্রত্যেকটা জিনিস মেপে মেপা করা দরকার। এবং সেই সাথে যে ইনকোয়ারিটা হচ্ছে সেটা যে ক্রেডিবল, সেটাও কিন্তু তৈরি করতে হবে। সেটা আপনি ইউএন এর সাহায্য নেন, ইউএন এর সাহায্যের বাইরে নেন, বা যেখানেই করেন না কেন, আপনি সেটাতে ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করেন, প্রবলেম কি আছে? এটার মধ্যে আপনি ইনক্লুসিভিটি তৈরি করেন। যে কারণে আমার কাছে মনে হয় যে এখনো জায়গা আছে সব পক্ষের মধ্যে আলোচনা হওয়া। কারণ আমি যদি মনে করি যে বিরোধী দল এটা থেকে খুব বড় সুবিধা করবে, এটাও কিন্তু ভাবার কিছু নাই। একদম। কারণ আপনার তারাও যখন ভবিষ্যতে যদি কখনো আসার চিন্তা করেন বা আসেন, তাদেরকেও কিন্তু এটা ইনহেরিট করতে হবে। একদম। জি, আপনাকেও থামাই শাহাব ভাই, সময় একেবারে নাই। অধ্যাপক রাশেদ, একটা পয়েন্ট শেষ করে দিই। জি। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে ক্রেডিবল, ওপেন, ডিসেপশন ছাড়া, শব্দ দুটো মনে রাখবেন,
ডিসেপশন কখনোই করা যাবে না, ডিসিভ কখনো করা যাবে না, এবং ডিনায়ালে থাকা যাবে না। এবং আমি মনে করি এগুলি করলে পরে সব পক্ষই খুশি হবে, সব পক্ষই ইনস্টিটিউশন বিল্ড করতে একসাথে কাজ করবে। জি হ্যাঁ, রাশেদা রৌনক খান, যদি কোনো কারণে এই সংকটটা খুব দ্রুতই সমাধান না হয় তাহলে একটা একটু আগে সম্মত ইস্তে একটা যা বলছিলেন যে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে যাচ্ছি, সেটাতে তো সাধারণ মানুষ অবশ্যই সাফার করবে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আসলে দেশের রাজনীতিকরা। এই বার্তাটা কি রাজনীতিবিদরা বুঝছেন কি বুঝছেন না? রাজনীতিবিদরা এবং রাজনীতি সবচেয়ে বড় কথা, যেমন এখন বলাই হচ্ছে যে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে, অরাজনৈতিক জায়গায় আর নাই বিষয়টা। কোটা আন্দোলন ছিল বাচ্চাদের, এটা অরাজনৈতিক একটা ইস্যু ছিল বা আন্দোলন ছিল, এখন এটা রাজনীতিতে চলে গেছে। কিন্তু এটা তো কোনো রাজনীতি না। হ্যাঁ, আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছোট ছিলাম কিন্তু দেখেছিলাম যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা রাজনৈতিক মোকাবেলা হয়েছিল দলগুলোর মধ্যে। এখন কি হচ্ছে, এখন ঘোলা পানিতে যখন স্বীকার করছে রাজনীতি অন্য রাজনৈতিক দলগুলো, তার মানে তারা রাজনীতি করছেন না, তারা লুকিয়ে লুকিয়ে অন্যের ঘাড়ে রেখে রাজনীতি করছেন। সেটা যেমন খারাপ, আবার অরাজনৈতিক বাচ্চারা এসে রাজনীতির মাঠে ব্যবহৃত হচ্ছে, সেটাও রাজনীতির জন্য খারাপ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ামী লীগের মতো এত বড় একটা ৭৬ বছরের বয়সী একটা দলের রাজনৈতিকভাবে এভাবে স্ট্র্যাটেজিগত একটার পর একটা ভুল করা, সেটাও রাজনীতির জন্য একটা খারাপ বার্তাই আনায়। অর্থাৎ দেখেন, আপনি রাজনৈতিক ফিল্ডে কিন্তু অনেকগুলো অরাজনৈতিক বিষয় চলছে। অরাজনৈতিক হওয়ার তো কথা ছিল না। রাজনৈতিক ফিল্ডে ঠিক আছে, সরকার বদল হতে পারে, পদত্যাগ চাইতে পারে, সকল কিছুই রাজনৈতিক ভাবে আগাবে, বিরোধী দলও রাজনৈতিক ভাবে আসবে, অন্যান্য বাচ্চারা যদি দেশে পরিবর্তন চায় সেটাও খুব রাজনৈতিক ভাবে আগাবে। কিন্তু এখন যেটা হচ্ছে, একবার একটা ম্যাসাকার হলো, এখন আবার যদি আজকে সারা দেশে ম্যাসাকার হলো এবং আরো কিছু পরে, তাহলে কাদের আসলে ক্ষতি হচ্ছে এগুলো ভেবে তাদের সাথে কথা বলে সামনের দিকে এগোতে হবে। আমাদের হাতে আর কোনো পথ নাই আসলে। তারা যে এক দফা বলেছে, এই এক দফা ওদের দিক থেকে ওদের এক দফা, কিন্তু আমাদের দিক থেকে আমরা যারা মনে করি, আমি একটু শেষ করি মিশু, আমাদের দিক থেকে এই গৃহযুদ্ধকে থামাতে হলে সকলকে একসাথে বসে করতে হবে এবং খুবই গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের এক ধরনের নেগোসিয়েশনে বসতে হবে। রাজনৈতিক দলের নেতাদের প্রতি তারা হয়তো ভরসা পাচ্ছেন না, তারপরে বসে তারপরে এই যুদ্ধ থামাতে হবে। আজিজ ভাই, এই যে একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন, রাজনৈতিক সমাধানের জন্য সম্ভবত সবচেয়ে বেশি দরকার হচ্ছে রাজনীতি এবং রাজনৈতিক সদিচ্ছা। আপনি সেটা নিয়ে কতখানি আশাবাদী? না, দেখেন, যেটা সরকার বলছে সেটা একদম ফেলে দেবার নাই, যে এটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে প্রায় সবগুলি রাজনৈতিক দল ইনভলভ হয়ে গেছে। সুতরাং এখানে অবশ্যই ছাত্ররা, শিক্ষার্থীরা থাকবে, তবে এখানে রাজনৈতিক সমাধান লাগবে। না হলে এই সরকার, এই রাজনীতিবিদদের হাতে সরকার থাকবে না। আলটিমেটলি যেটা 7 দিন 5 দিন কন্টিনিউ করে, জীবন হানি হতে থাকবে, রাজনীতিবিদরা আবার দেখবেন আর এক সমস্যা পড়বে। সব সরকারি দল থেকে বিরোধী দল সবাই সমস্যা পড়বে, আমরাও পড়ব। আপনি খেয়াল করে দেখেন যে আজকের যে যুদ্ধটা হলো, আজকে দেখেন সরকারি দলকে আজকে নামায় দেওয়া হয়েছে। সরকারি দলের হাতে কিন্তু অনেক বেশি কিছু অস্ত্র ছিল এবং পুলিশ তাদের ব্যাকআপ সাপোর্ট দিয়েছে। জি জি, পুলিশ কিন্তু আগের মতো ডাইরেক্ট গুলি করে নাই। জি জি, আজিজ ভাই হাতে একদমই আর সময় নেই। আজিজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ অধ্যাপক রাশেদা রৌনক খান এবং প্রফেসর শাহাব এনাম খান। দর্শক, আমাদের প্রত্যাশা আর একটি মানুষেরও যেন এরকম অস্বাভাবিক মৃত্যু না হয়, দেশের পরিস্থিতি যেন ঠিক হয়, দায়িত্বশীল যারা, আন্দোলনরত যারা, সবাই মিলে যেন দেশটাকে ভালো রাখার কথা ভাবেন এবং সেই লক্ষ্যে কাজ করেন। নিরাপদে থাকবেন সবাই, সেই প্রত্যাশায় শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।